আইজল, চম্ফাই, থেনজওয়াল, রিয়েক এই জায়গাগুলো কি অচেনা লাগছে? এই সব জায়গাগুলো ভারতবর্ষের উত্তর পূর্বের অন্যতম সুন্দর রাজ্য মিজোরামের কিছু গুরুত্বপূর্ণ জায়গা। চলুন আজ আমরা নর্থ ইস্টের হিডেন প্যারাডাইস মিজোরামের গল্প করি। ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। আজকের যে ভিডিওটা করার আমরা ডিসিশন নিয়েছি সেইটা কিন্তু একটু অন্য রকমের। মানে আমরা কিভাবে মিজোরামের ট্যুর প্ল্যান করবেন সেই রকম একটা ভিডিও আজকে আমরা উপস্থাপনা করতে চলেছি। এখন মিজোরাম উত্তর পূর্ব ভারতের একটা রাজ্য, এটা আমরা জানি, ভূগোলেও আমরা সবাই ছোটবেলায় পড়েছি। মিজোরামের যে ভৌগোলিক সীমাটা সেটা যদি বলি, ওপরের দিকে আছে পরপর ত্রিপুরা, আসাম, মণিপুর, নিচে দক্ষিণ পূর্বে আছে মায়ানমার, দক্ষিণ পশ্চিমে আছে বাংলাদেশ। এইরকম একটা অদ্ভুত সুন্দর ভৌগোলিক অবস্থান নিয়ে মিজোরাম ভীষণ সুন্দর একটা জায়গা। এখন এই ভিডিওটার যে সেগমেন্টগুলোকে আমরা যদি প্রথমেই বলি যে মিজোরাম পৌঁছাবো কি করে, এই মিজোরামের ট্যুর প্ল্যান যখন আপনারা নিজেরাই করতে পারেন, কিন্তু ট্যুর প্ল্যান হলে কয়েকটা জায়গা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা মিজোরাম যাব কিভাবে। 2 নম্বর হচ্ছে মিজোরাম একটা বিশাল জায়গা, মানে জায়গাটা ভৌগোলিকভাবে ছোট হলেও অনেকগুলো স্ক্যাটার্ড জায়গা এখানে রয়েছে টুরিস্ট স্পট হিসাবে। সেই জায়গাগুলো আমরা ঘুরবো কি করে, আর ঘুরলেও কোথায় কোথায় থাকবো, কিভাবে হোটেল বুকিং করব, কত দিন লাগবে, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। চলুন আমরা ভিডিওতে ফোকাস করি। কলকাতা থেকে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় মিজোরাম। মিজোরামের রাজধানী হলো আইজল, আর আইজলে আছে লেংপুই এয়ারপোর্ট। আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে লেংপুই এয়ারপোর্টে এলাম। বলে রাখি, এখানেই কলকাতা টু লেংপুই আসতে ফ্লাইটের টিকিট ভাড়া কিন্তু খুব কম। আমরা কলকাতায় এখানে এসেছিলাম, কলকাতা থেকে মিজোরাম এসেছিলাম জুন মাসের সময়, আর ফ্লাইট ফেয়ার পড়েছিল প্রায় 3000 টাকা মতো। এখন অবশ্য রেলপথে কলকাতা থেকে যাওয়ার জন্য ট্রেনের সরাসরি ব্যবস্থা হয়ে গিয়েছে। এই রেলপথে যাওয়ার ব্যাপারে বলি যে আমরা যখন গেছিলাম তখনও কিন্তু ডাইরেক্ট আইজলের কাছাকাছি অবধি রেলপথে যাওয়া যেত না, কিন্তু কলকাতা থেকে আইজলের কাছে সাইরাং রেলওয়ে স্টেশন, যেটা কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়ে, সময় লাগে আনুমানিক 30 ঘন্টা মতো। দুপুরবেলা 1টা নাগাদ ছাড়ে, পরের দিন সন্ধেবেলা পৌঁছায়। কলকাতা সাইরাং 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। এইটা মোটামুটি যে ডিস্টেন্সটা ট্রাভেল করে সেটা হচ্ছে 1450 কিলোমিটার মতো, এবং সড়ক পথে গেলেও কিন্তু, তার কারণ এটা পুরো নর্থ বেঙ্গল, আসাম, ত্রিপুরা ঘুরে যেতে হবে এই যে রিজিয়নটাতে। এই ফলে এই জায়গাটা অনেকটা সময় সাপেক্ষ। আর যেটা বললামই যে ডাইরেক্ট ফ্লাইট রয়েছে। কলকাতা থেকে 12টা 55 ইন্ডিগো ফ্লাইট বুক করেছিলাম আমরা। সময় লেগেছিল 1 ঘন্টা 25 মিনিট মতো। এখানে বলে রাখি, এই লেংপুই এয়ারপোর্ট মিজোরামের একমাত্র এয়ারপোর্ট। ভীষণ সুন্দর এয়ারপোর্টটা দেখতে, চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট এয়ারপোর্ট। মিজোরামে আসলে আইজল এয়ারপোর্টে একটা ইনার লাইন পারমিট করাতে হয়। 48 ঘন্টা আগেই করাতে হবে এই ইনার লাইন পারমিট, আর 7 দিনের জন্য টেম্পোরারি ইনার লাইন পারমিট পাওয়া যায়। আমরা অনলাইনে ইনার লাইন পারমিট করেছিলাম, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসেছিলাম। এইখানে একটা কথা বলি, যারা রোড ট্রিপ ভালোবাসেন, কেউ যদি রাস্তাতে মানে বাই রোড যেতে চান, সেটাও সম্ভব। যেতে হয়তো 2 দিন টাইম লেগে যাবে, গোটা 2 দিন। এবং এইখানে কিন্তু ডিস্টেন্স ওই অ্যারাউন্ড 1450 থেকে 1500 কিলোমিটার মতো পড়বে কলকাতা থেকে আইজল যেতে হলে। যেহেতু ফ্লাইট রুটটা যে কোনো নর্থ ইস্টের জায়গাতেই ফ্লাইটটা বাংলাদেশের উপর দিয়ে যায় বলে খুব শর্ট ডিস্টেন্স ট্রাভার্স করে, আর প্রচুর ঘুরে যেতে হয় ওপর দিয়ে, রেলপথে বা সড়ক পথে যেতে হয়। এই কিভাবে যাবেন, পৌঁছানোর পরের সেগমেন্টটা হচ্ছে যে কি কি ঘুরবে মিজোরামে। রাজধানী শহর আইজল। মিজোরামে এই মুহূর্তে কারেন্ট স্ট্যাটাস অনুযায়ী 11টা জেলা আছে। প্রচুর জেলায় প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে। তা আমরা সিলেক্ট করে নিয়েছিলাম বেশ কিছু জায়গা, যেগুলো জিওগ্রাফিক্যালি স্ক্যাটার্ড কিন্তু মিজোরামের খুব বিখ্যাত স্পট। এবং এই টোটাল ট্রিপ ডিউরেশনটা যাতায়াত মিলে লেগেছিল 5 দিন সময়। মানে আজকে দুপুরের ফ্লাইট ধরেছিলাম আমরা, এবং ডে 5-এ আমরা কিন্তু রাতের মধ্যে ফিরে এসেছিলাম কলকাতাতে। এখন কোথায় কোথায় থাকবেন, কি কি ঘুরবে, আমাদের ট্রিপে ফার্স্ট নাইট ছিল আইজল স্টে। আমরা গেছিলাম আইজলেই আমরা ছিলাম।
সেকেন্ড নাইটে আমাদের স্টেটা ছিল চম্ফাই বলে একটা জায়গাতে, যেটা ইন্দো মায়ানমার বর্ডারের কাছাকাছি। থার্ড নাইটে আমাদের স্টে ছিল থেনজল বলে একটা জায়গাতে, এটা সার্চিপ ডিস্ট্রিক্টে পড়ে, ভীষণ সুন্দর জায়গা। আর ফোর্থ নাইটে আমাদের স্টে ছিল রিয়েক বলে একটা জায়গাতে। আর বললামই পঞ্চম দিন আমরা ব্যাক করেছিলাম। এছাড়াও আরো সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু সবকটা জায়গা তো আর একবারে ঘোরা সম্ভব নয়। এখন এই যে বিভিন্ন জায়গায় এবং আরো বিভিন্ন জেলায় কি কি স্পট আছে, এইটা নিয়ে কিন্তু মিজোরাম ট্যুরিজমের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটাতে ভীষণ সুন্দর ডেসক্রিপশন আছে। এবং যদি আপনাদের ন্যাচারালি পুরো ব্যাপারটা এতটা ঘুরতে হলে একটা গাড়ি হলে খুব সুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু মিজোরামের যে অফিসিয়াল ট্যুরিজম সাইট আছে, সেখানে কিন্তু প্রচুর ট্রাভেল এজেন্সির নাম্বার আপনারা পেয়ে যাবেন। ম্যাক্সিমামই হচ্ছে আইজল বেসড। আমরা আগে থেকেই একটা গাড়ি বুকিং করে রেখেছিলাম এরকম একটা এজেন্সি দিয়ে। এই এজেন্সিটার নাম হচ্ছে টিবিসি এজেন্সি। আর আমাদের যে গাড়ি চালক ছিল জিদান, খুব অল্প কথা বলা মিষ্টি একটা ছেলে। যাই হোক, আমরা এয়ারপোর্ট থেকে স্টার্ট করলাম। এয়ারপোর্টের বাইরে আসতেই মনটা ভরে গেল, চারিদিকে সবুজে সবুজ। এখানে বলে রাখি, মিজোরামের কিন্তু একটা নাম আছে, ল্যান্ড অফ মিজো পিপল। আর আমরা আইজলের ওপর দিয়ে যাচ্ছিলাম। প্রথমেই বলেছি আইজল হচ্ছে মিজোরামের রাজধানী শহর। আইজলকে বলা হয় ফিল্ড অফ ওয়াইল্ড কার্ডামাম। এইখানে প্রতিটি জায়গায় এরকম একটা অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর নাম আছে। প্রথম দিন আমরা এক্সপ্লোর করেছিলাম আইজলের কিছু জায়গা। যেতে যেতেই দেখতে পেলাম কি অপূর্ব জায়গা এই আইজল। রাস্তার ধারে পাহাড়ের খাদ, দুপাশের ঘন জঙ্গল, মাঝখানে পরিষ্কার পরিচ্ছন্ন পিচ ঢালা রাস্তা, একদম মন ভরে যায়। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো অপূর্ব সব নাম না জানা ঝর্ণা। আর তার মাঝেই চোখে পড়েছে বেশ কিছু ছেলেমেয়েরা রাস্তার ধারে বসে এখানকার বিখ্যাত ব্যাম্বু শুট, মাছ, সবজি, সুপারি এইসব বিক্রি করছে। আরও একটা চোখে পড়ার মতো জিনিস হলো, সবাই কিন্তু বেশ ফিটফাট। আমরা এই এয়ারপোর্ট থেকে প্রায় 30 কিলোমিটার অতিক্রম করে প্রথমেই ঢুকলাম আইজল সিটির মধ্যে। প্রচণ্ড জমজমাট সাজানো একটা সিটি। প্রচুর স্কুল, কলেজ, হসপিটাল, মার্কেট আছে এখানে। বেশ একটা মডার্ন সিটি। আইজলে পৌঁছে আমরা প্রথমেই গিয়েছিলাম সোলোমন টেম্পলে। এটা একটা চার্চ। বলা হয় এই সোলোমন টেম্পল শুধু আইজল না, পুরো মিজোরামের মধ্যে বড় একটা টেম্পল বা চার্চ কমপ্লেক্স। নাম সলোমন টেম্পল হলেও এটা একটা চার্চ। 1996-এ এই চার্চটি প্রতিষ্ঠিত হয়। ডক্টর এলভি সাইলো চার্চটার চিফ আর্কিটেক্ট। অপূর্ব জায়গায় সোলোমন টেম্পল। এরপর আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন স্কাইওয়াকে। এখানকার সাধারণ ট্রান্সপোর্টের কথায় আসি। এখানে প্রচুর ইয়েলো প্লেটের টু হুইলার ট্যাক্সি পাওয়া যায়। এছাড়া এখানে বাস সার্ভিসও আছে। আরও একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা মিজোরামে সানডেতে আসলে কিছুই দেখতে পাবেন না। পুরো মিজোরাম বন্ধ থাকে সানডেতে। মিজোরাম ট্যুর প্ল্যান করলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর উইকডেজে মার্কেট থেকে শুরু করে যে ভিজিটিং স্পটগুলো রয়েছে, 4টে থেকে 4:30-এর মধ্যে সেটা বন্ধ হয়ে যায়। যাই হোক, আমরা চলে গিয়েছিলাম স্কাইওয়াকে। এটা এবছর মানে 2025-এর মার্চ মাসে ওপেন হয়। একদম নতুন স্পট এটা। এখানে আছে আইজল পিক রিসর্ট আর আইজল পিক রেস্টুরেন্ট। এই জায়গাতে বিকেলে আসলে সূর্যাস্তের দারুণ দৃশ্যর সাথে অপূর্ব পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবেন। এখান থেকে পুরো আইজল শহরটা দেখা যায়। আমরা যখন গিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল অল্প অল্প। বৃষ্টি পুরো থেমে যাওয়ার পর আমরা উঠলাম স্কাইওয়াকে। 100 টাকা করে টিকিটের প্রাইস পড়েছিল। এখানে আমরা উঠে তো পুরো মোহিত হয়ে গিয়েছিলাম। কি অপূর্ব লাগছিল জায়গাটা। একদিকে দূরে পাহাড়ের কোলে পেঁজা পেঁজা মেঘের রাশি, অন্যদিকে সূর্যের রক্তিম আভা। আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছিল পাহাড়ের আড়ালে। অপূর্ব। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম। আরও একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার আছে। মিজোরাম শহরে কিছু জায়গা বাদ দিয়ে প্রায় বলতে গেলে খাওয়া প্রায় পাওয়াই যায় না। তাই খিদে পেলে পরে খাবো এই কথাটা কিন্তু ভাবা যাবে না। নয় খেয়ে নিতে হবে, আর না হলে সঙ্গে রাখতে হবে কিছু ড্রাই ফ্রুটস। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম আইজলের বড় বাজারে। এটা হচ্ছে দারপুল বলে একটা জায়গা, সেখানে। এইখানে একটা কথা বলি যে আইজল কিন্তু এমন একটা শহর
যেটাকে সাইলেন্ট সিটি বলা হয়। প্রচুর ট্রাফিক, সবাই ভীষণভাবে ট্রাফিক রুল মানেন এবং কেউ কোনো রকম হর্ন দেন না, মানে অ্যাবসলিউটলি প্রয়োজন ছাড়া। এইখানে ট্রাফিক রুল মানাটা কিন্তু আপনারা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন যে ভারতবর্ষের একটা শহরে আছে। এবং আমরা যখন 7টার সময় মার্কেটে পৌঁছেছিলাম, মার্কেট প্রায় বন্ধ। একটু চা কফি খেয়ে আমরা চলে গেছিলাম যে একটা আমাদের স্টে ছিল, আইজল গেস্ট হাউস। এটা এখানকার একটা বেশ নামকরা প্রপার্টি। আইজলের এই থাকার সম্বন্ধে বলি যে পুরো মিজোরামে স্টেটা কিন্তু রিলেটিভলি অনেক কম কস্টলি। এখানে যে গেস্ট হাউসটা আমরা বুক করেছিলাম সেটাতে একটা স্টুডিও রুম, কিচেন উইথ ব্যালকনি এরকম ছিল, ভীষণ বেশ সুন্দর। রান্নার সমস্ত সরঞ্জাম আরো যা যা থাকে সেখানে সবকিছু আছে। এবার এই জায়গাতে মানে আইজলে আপনি কিন্তু জোম্যাটো ফ্যাসিলিটি পাবেন, জোম্যাটো বা সুইগি, মানে যেটা অন্যান্য শহরে মিজোরামের এই ডেলিভারি অ্যাপগুলো থেকে আপনি ইচ্ছা করলেও খাবার অর্ডার করতে পারবেন না। আর আইজলে প্রচুর সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। এবার খাবার গল্প এসছে মানে এই জায়গাটা তো আমাদের একটা বড় ফোকাস করার জায়গা, যে আমরা এখান থেকে কিছু ভাত টাত অর্ডার দিয়েছিলাম। আর ভ্যারাইটি টাইপের মিজো খাবার এখানে পাবেন। মিজো খাবারের মধ্যে যারা পর্ক লাভার তাদের জন্য কিন্তু মিজোরাম একটা দারুণ জায়গা, পুরো নর্থ ইস্টই বেসিক্যালি। এবং পর্ক বিফ দুটোই এখানে খুব ফ্রিলি অ্যাভেলেবেল। যাই হোক, আমরা পর্কের বেশ কিছু ডিশ ট্রাই করেছি। এবং এইখানে আপনি যদি কোনো জোম্যাটোর মেনু কার্ডে যান বা কোনো ফুড ডেলিভারি অ্যাপের মেনু কার্ডে যান, একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে ভক্সা বলে একটা আইটেম। এই ভক্সা মানে কিন্তু পর্ক। এটা আমাদের বুঝতে একটু ইনিশিয়ালি অসুবিধা হয়েছিল। যাই হোক, এই ভক্সার আমরা দুটো মেনু অর্ডার দিলাম। মামা গোটো বলে একটা রেস্টুরেন্ট আছে, ভীষণ সুন্দর পর্ক বানায় ওরা। এবং এইখানে কিন্তু কিছু এক্সোটিক আইটেম আপনারা ট্রাই করতে পারেন। তা যাই হোক, এইখানে এলে এর জন্য আমরা সাজেস্ট করব যে একটু ফুড ডেলিভারি অ্যাপগুলো থেকে বিভিন্ন রেস্টুরেন্টের খাবার ট্রাই করুন। তার কারণ অথেন্টিক মিজো থালি সেটা আপনি মিজোরামের বাকি জায়গাগুলোতে পাবেন, কিন্তু মিজোরামের যে বিভিন্ন স্টাইলিশ ট্র্যাডিশনাল খাবারগুলো সেই ভ্যারাইটিটা কিন্তু আপনি আইজলে পাবেন। যাই হোক, এইসব খাবার দাবার খেয়ে আমরা তো প্রচন্ড ক্লান্ত ছিলাম, সেদিন আমরা শুয়ে পড়েছিলাম। এবার আসি দ্বিতীয় দিনের গল্পে। সকালবেলা উঠেই আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের লাগেজ নিয়ে। আমরা আইজল শহর ছেড়ে স্টার্ট করেছিলাম চম্ফাইয়ের দিকে। আর চম্ফাইতে সেই দিন স্টে করেছিলাম আমরা। চম্ফাই যাওয়ার আগে আমরা গিয়েছিলাম মায়ানমার ইন্দো বর্ডার জোখারতারে। আইজল থেকে চম্ফাইতে যাওয়ারটা আমরা ডাইরেক্টলি গেছিলাম এবং প্রথমে আমরা অ্যাকচুয়ালি চলে গেছিলাম চম্ফাই ক্রস করে। চম্ফাই অব্দি ডিস্টেন্স হচ্ছে 155 কিলোমিটার। আরো 20 কিলোমিটার এগোলে জোখাউথার বলে একটা জায়গা। এই জোখাউথার হচ্ছে ইন্দো মায়ানমার বর্ডার। এবং এই ইন্দো মায়ানমার বর্ডারে জোখাউথারের রাস্তাটা দারুণ, মানে অপূর্ব সুন্দর। দুদিকে পাহাড়, সবুজ, পুরো মিজোরামটাই তাই। এই জায়গাটা আরো ফাঁকা। এই রাস্তাটায় কিন্তু, এই চম্ফাইয়ের রাস্তাটায় আপনারা একটা অদ্ভুত জিনিস টেস্ট করতে পারেন। সেটা হচ্ছে লেমন জুস এবং আখের রস বিক্রি হচ্ছে ছোট ছোট বোতলে, বড় বড় বোতলে, বিভিন্ন সাইজের বোতল আছে, যেটা অনেক দিন অবধি প্রিজার্ভ করা যায়। এবং এই লেমন জুসটা একদম র লেমন জুস, তার সঙ্গে চিলি ফ্লেক্স দিয়ে বানানো, একটু লেবু, নুন এসব দিয়ে বানানো, মানে যেটা খেলে ভেতরটা পুরো কেঁপে উঠবে, কিন্তু আপনি আবার খাবেন, এত সুন্দর খেতে জিনিসটা। আর এটা একটা মাস্ট ট্রাই ড্রিঙ্ক মিজোরামের, আমি রেকমেন্ড করবো। তা এইসব খেয়ে যাই হোক, আমরা চম্ফাই ক্রস করে প্রথমে চলে গেলাম জোখাউতার। এই জোখাউতার থেকে, জোখাউতারের গেলে দেখতে পাবেন ইন্দো মায়ানমার বর্ডার, কিন্তু এখানে ভিডিওগ্রাফি তখন স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল। কিন্তু কখনো কখনো কিন্তু এই জায়গাটা থেকে রিডিল বলে একটা লেক আছে, যেটা অ্যাকচুয়ালি ভৌগোলিকভাবে মায়ানমারের মধ্যে পড়ে, কিন্তু এটা মিজো কালচারের সঙ্গে ভীষণভাবে জড়িত। এবং মিজোরা মনে করেন যে কোনো মিজো মানুষ যখন মারা যান তখন তার আত্মা এই জায়গা থেকে স্বর্গের পথে যাত্রা করে। ভীষণ পবিত্র একটা লেক, কিন্তু এটা বেশ কিছুটা ভেতরে যেতে হয় মায়ানমারে। এবার সেই জায়গাটা ইউজুয়ালি এইটুকু অবধি অ্যালাউ করা হয়, কিন্তু কোনো পলিটিক্যাল টার্বুলেন্স থাকলে বা কোনো ইনার ইস্যুস থাকলে এই সময় কিন্তু ওনারা ইন্দো মায়ানমার বর্ডারটা ক্রস করতে অ্যালাউ করেন না। যেমন আমরা যখন গেছিলাম আমরা ক্রস করতে পারিনি, রিডিল আমরা যেতে পারিনি। কিন্তু আপনারা গেলে অবশ্যই লোকাল বর্ডার সিকিউরিটি পার্সোনেল যারা আছেন তাদের সঙ্গে কথা বলে চেষ্টা করবেন এই জায়গাটা যাওয়ার, উইথ প্রপার পারমিশন, অবশ্যই লুকিয়ে চুরিয়ে নয়। এবং এই জায়গাটায় যেতে হলে একমাত্র অপশন হচ্ছে, দেখবেন ওখানে কতগুলো স্কুটি আছে, ঠিক স্কুটি নয়, মপেড টাইপের একটা যান, ওরা বলে ক্যানবো। এইটাতে করে আপনাদের যেতে হবে, একজন করে, মানে ওনারা একজন চালাবেন, একজন
যাবেন, ওনারা একটা চার্জ নেবেন, এবং এই জায়গাটার যে ভেহিকেলগুলো তারা কিন্তু দুটো দিকেই অ্যালাউড, কিছুটা লিমিট। আর এইখানে একটা অদ্ভুত কালচার রয়েছে, দেখবেন যে দুদিকেই আপনি দুই দেশের মুদ্রা, দুই দেশের কারেন্সি দেখতে পাবেন। এই যে ইন্দো মায়ানমার বর্ডারের এখানে কিন্তু একটা ব্রিজ আছে, দারুণ সুন্দর, দুই দেশের পতাকা উঠছে। আমরা ভিডিও করতে পারিনি, তার কারণ ভিডিও করা সেই সময় একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, কিন্তু দারুণ লাগবে, একটা একদম অন্যরকম অনুভূতি হবে। আর এখানে অদ্ভুত রকমের কিছু খাবার পাবেন। আমরা একটা ড্রিঙ্ক নিয়েছিলাম, মানে পুরোটাই এগুলো নন অ্যালকোহলিক ড্রিঙ্ক, এবং এর মধ্যে একটা মুড়ির মতো জিনিস, একটা নুডলসের মতো জিনিস, একটা খয়েরি রঙের জিনিস, এগুলো দিয়ে মিক্সচার করে এটা বানানো, মিক্স করে। তা ভীষণ সুন্দর, পুরো কালচারটা কিন্তু অন্যরকম। এই জোখাউথার ঘুরে আমরা আবার রওনা দিলাম চম্ফাইয়ের দিকে। চম্ফাই যাওয়ার পথে আমরা প্রথমেই গিয়েছিলাম মুয়ালনুয়ামে। অপূর্ব দৃশ্য, চারিদিকে পুরো সবুজ সুন্দর ভ্যালি ভিউ। আমরা যখন গিয়েছিলাম একটু মেঘলা ওয়েদার ছিল, দূরে দেখা যাচ্ছিল চম্ফাই শহর, দূরে শহরের প্রচুর ছোট বড় বাড়িঘর দেখা যাচ্ছিল, দূরে গরু চড়ছিল, ঘন্টার যে আওয়াজ, সেটা মিষ্টি যে আওয়াজটা সেটা আসছিল ভেসে। এই জায়গাটার একটা বর্ণ গন্ধ সব মিলিয়ে অপূর্ব একটা পরিবেশ তৈরি হয়েছিল। ভীষণ সুন্দর জায়গাটা। অনেকটা হেঁটে আমরা ওপরের দিকে উঠেছিলাম, একটা ভিউ পয়েন্ট আছে ওপরে, সেখানে গিয়েছিলাম। আর এই ভিউ পয়েন্ট থেকেও আরো একটা জায়গা রয়েছে যেখান থেকে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট পাওয়া যায়। আমরা এই জায়গায় পুরো স্বাদ নিয়ে চলে গিয়েছিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন, আমরা গিয়েছিলাম একটা লেকে, যার নাম হচ্ছে কেইলিং লুয়া। এই কেইলিং লুয়া যেতে যেতে শুনতে পেলাম চম্পাই শহরটা কত বড় হতে পারে। রিডিল আমরা দেখতে না পেলেও একটা সুন্দর লেক কেইলিং লুয়া দেখলাম, অপূর্ব মনোরম দৃশ্য। কেইলিং লুয়া ড্যামও আছে কিন্তু এখানে, বোটিং এর ব্যবস্থাও আছে, বেশ বড় ড্যাম আর লেকটা। এরপর আমরা চলে গেলাম, আমরা যেখানে নাইট স্টে করব সেই হোটেল আলফাতে। হোটেলটা ভীষণ সুন্দর ছিল, আর এর মেন অ্যাট্রাকশন ছিল ব্যালকনি থেকে পুরো ভ্যালি ভিউটা দেখা যাচ্ছিল। আর একটা কথা বলতেই হয়, এখানকার ফুড ভীষণ ভালো ছিল। ইচ্ছা করলে এখানে আপনারা লোকাল ফুড, মিজো যে ফুড আছে, অর্ডার দিতে পারেন। আমরা মিজো ফুড অর্ডার দিয়েছিলাম, অপূর্ব তার স্বাদ। এখানে বলি যে এই যে মিজো থালি, যেটা রাত্রিবেলা ওনারা সার্ভ করেন ডিনারে, তো এটার মধ্যে কি কি থাকে? এটার মধ্যে একটা ভাত থাকে, একটা রাইস একটু স্টিকি ধরনের, একটা সবজি থাকে, যে সবজিটা একদম ব্ল্যান্ড, জাস্ট জলে সেদ্ধ করা। কখনো কখনো কোনো কোনো ডিশে একটা এর সঙ্গে আরেকটা সেকেন্ড সবজি থাকে, এর সঙ্গে একটা ডাল থাকে, একদম সেদ্ধ ডাল। আর তার সঙ্গে যদি আপনি ডিম বা পর্ক বা চিকেন নেন, ন্যাচারালি আমরা পর্কটাই নিয়েছিলাম, আমরা দুজনেই পর্ক লাভার। আর মিজোরামে এসে পর্ক খেতেই হবে, ঝাল ঝাল করে বানিয়ে দিতে বললে খুব সুন্দর করে বানিয়ে দেবেন ওনারা। আর এই যে চম্ফাইতে কিন্তু এখন দেখলাম বেশ অনেকগুলো হোটেল রয়েছে, কিন্তু যেটা বললাম যে হোটেলের যা মান সেগুলো কিন্তু যথেষ্ট ভালো। এবং এই হোটেল আলফা, এটা আমরা মানে বুক করেছিলাম আগে থেকে ফোন করে, এবং 50% যেরকম অ্যাডভান্স বুকিংয়ের জন্য পেমেন্ট করে দিয়েছিলাম। এটার ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেল ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। এবার আসি তৃতীয় দিনের কথায়। আলফা হোটেলে আমরা আগের দিনই উঠেছিলাম, সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে নিলাম সেদিনকার মতো। লাগেজ নিয়ে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এই দিন আমাদের উদ্দেশ্য ছিল চম্ফাই থেকে থেনজল পৌঁছানো। এই থেনজলে যাওয়ার পথে টামডিল লেক বলে একটা বিখ্যাত স্পট আছে, এটা এবং আরো কিছু কিছু নিয়ারবাই স্পট, এগুলো ঘুরে আমরা থেনজলে যাব, এটা হচ্ছে উদ্দেশ্য। এটা কিন্তু একটা লম্বা জার্নি, তার কারণ টামডিল থেকে, মানে টামডিল চম্ফাই থেকে 100 কিলোমিটার দূরে, আর টামডিল লেক থেকে থেনজল আরো 135 কিলোমিটার দূরে। এদিক ওদিক মিলে প্রায় 250 কিলোমিটারের একটা লম্বা জার্নি কিন্তু সেদিন করতে হবে। এই মিজোরামে কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু মানুষ মানে আসেনি না। আমার মনে হয় মিজোরামে আসুন, দেখুন, বেশ সুন্দর এই জায়গাটা। এই জায়গাটার মোটামুটি 21,000 স্কোয়ার কিলোমিটার জায়গা, কিন্তু ভীষণ লেস পপুলেটেড, সেকেন্ড লিস্ট পপুলেশন। লিটারেসির দিক থেকে ভীষণ এগিয়ে, আগে কেরালার পরে ছিল মিজোরামের স্থান, এখন কিন্তু মিজোরাম 1 নম্বরে। খ্রিস্টান পপুলেশনটা বেশি, কিন্তু বহুদিন বহু পলিটিক্যাল টার্বুলেন্স এইসব চলেছে এখানে। আগে আসামের লুসাই হিলস বলে একটা অংশ ছিল, এখন মিজোরাম একটা স্বতন্ত্র রাজ্য, প্রচুর ডিস্ট্রিক্ট রয়েছে,
তার প্রত্যেকটা প্রশাসনিক হায়ারার্কি রয়েছে। এই মিজোরামের একটা বড় জিনিস হচ্ছে 91% এরিয়া হচ্ছে ফরেস্ট, যার জন্য জায়গাটা এত সুন্দর রয়েছে। যাই হোক, আজকে আমরা চলে আসি আজকের ভ্রমণের কথায়। এই চম্ফাই থেকে আমরা তো টামডিলের দিকে রওনা দিলাম। টামডিল যেতে যেতে একটা লেক আমরা রাস্তায় দেখলাম, এটা হচ্ছে দিলমই লেক। এই দিলমই লেকের যে জায়গাটা, সেটা কালো পাহাড়, মাঝখানে একটা ছোট্ট লেক, দারুণ সুন্দর। কেউ কোথাও নেই, আমরাই শুধুমাত্র টুরিস্ট ওখানে। দিলমই লেকটায় আমরা বেশ খানিকক্ষণ সময় কাটালাম, কাটিয়ে তারপর আবার টামডিলের দিকে যাত্রা শুরু করলাম। এই টামডিল লেক থেকে দিলমই লেকের ডিস্টেন্স হচ্ছে প্রায় 40 কিলোমিটার মতো। এখানে একটা কথা বলি যে মিজোরামের ট্যুর করছি আমরা, ট্যুরিস্ট স্পট হিসাবে যদি বলো, তাহলে এক স্পট থেকে আরেক স্পট যেতে প্রচুর সময় লাগে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো। এমনিতে প্রকৃতি এখানে নিজেকে উজাড় করে দিয়েছে, পুরোটাই সুন্দর, কিন্তু স্পট হিসাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেকটা সময় লাগে। যাই হোক, আমরা টামডিল লেক পৌঁছালাম। চারিদিকে পাহাড়, মাঝখানে লেক। জায়গাটার নাম হলো টামডিল ওয়েটল্যান্ড। এই টামডিল ওয়েটল্যান্ড, এই জায়গাটা কিন্তু ভীষণ একটা হট বায়োডাইভার্সিটি স্পট। প্রচুর ফ্লোরা, ফনা ইত্যাদি এখানে রয়েছে। এই টামডিলের নামের মানেটা দা, টাম মানে হচ্ছে মাস্টার্ড, সর্ষে, আর ডিল মানে হচ্ছে লেক। এই টামডিল নিয়ে বেশ কিছু লোককথা রয়েছে, তো সেগুলো আমরা ভিডিওতে বলেছি, এখানে বলে ব্যাপারটাকে আরো বিস্তারিত করলাম না। এই টামডিল লেকের পাশে কিন্তু একটা টামডিল রিসর্ট আছে, যদি কেউ থাকতে চান এটা বুক করে নিতে পারেন। এই টামডিল লেক ঘুরে আমরা রওনা দিয়েছিলাম থেন্সওয়ালের দিকে। এই টামডিল লেক থেকে থেন্সওয়ালের ডিস্টেন্স 137 কিলোমিটার। সময় লেগেছিল প্রায় 4 ঘন্টা যেতে। আর আমাদের গন্তব্যস্থল ছিল বকতুয়ান বলে একটা জায়গা। সে এক মজার জায়গা। যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই খাওয়া দাওয়া নিয়ে একটা কথা বলি, যাই ফুড নাও না কেন, এখানে হোটেল রেস্টুরেন্টে একটা স্যালাড টাইপের চাটনি দেয়, প্রচন্ড ঝাল, একদম অন্যরকম খেতে। এটা কিন্তু আপনারা মিজোরামে আসলে অবশ্যই ট্রাই করবেন, নাহলে একটা ভালো খাওয়ার থেকে আপনারা বঞ্চিত হবেন। আর আরেকটা কথা, এখানে পান, কাঁচা সুপুরিও কিন্তু ভীষণ বিখ্যাত। একটু চুন দিয়ে মিজোরামের প্রতিটি লোক, সে ছেলে হোক বা মেয়ে, সবাই চিবিয়েই চলেছে। ইচ্ছে হলে আপনারাও একটা ট্রাই করতে পারেন। এখানে অদ্ভুত ভাবে একটা পান খায়, আগে সুপুরিটাকে মুখে দিয়ে দেয়, তারপরে পানটা চুন দিয়ে মেখে খেয়ে নেয়, এবং এক একটা ছোট ছোট প্যাকেট হয়, 20 টাকার প্যাকেট, 50 টাকার প্যাকেট। এগুলোর মধ্যে বেশ কিছু পান এরকম রোল করে চুন দিয়ে দেওয়া। আমরাও একটা কিনেছিলাম, টেস্ট তো করতেই হবে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে আবার স্টার্ট করেছিলাম। আরও একটা কথা কিন্তু বলার আছে, এখানে খাওয়া দাওয়ার প্রাইস কিন্তু যথেষ্ট কম। আমরা মিজোরামে গিয়েছি শুনে অনেকেই ফোন করে বলেছে মিজোরামে কি আছে, মানে দেখার কি আছে। বিশেষ করে বাঙালিরা কিন্তু ঘোরার আইটিনারিতে এই মিজোরাম রাখেন না, ভাবেনও না, কিন্তু মিজোরাম সত্যি একটা অসাধারণ জায়গা। আমাদেরও কয়েকটা দিন আগে অভিজ্ঞতা হয়েছিল, মানে মিজোরামে যাওয়ার আগে অভিজ্ঞতা হয়েছিল, বিভিন্ন ভিডিও দেখেছিলাম, এ নিয়ে পড়াশোনা করেছিলাম। যাই হোক, নর্থ ইস্টের কয়েকটা আনএক্সপ্লোরড জায়গা আমরা দেখবো, আপনাদের দেখাবো, এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই মিজোরামে আসা। মিজোরামের ট্রান্সপোর্টের জন্য কিন্তু লোকাল সুমো কারও আছে। এই সুমোটা একটা বড় প্রবলেম হচ্ছে যে এই গাড়িটা ভর্তি হওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে, যে কখন ভর্তি হবে। কিন্তু মানে ট্রাভেলারদের হাতে তো এতটা সময় থাকে না, তার জন্য এই জার্নিটা একটু লম্বা হয়ে যায়, সময় সাপেক্ষ বেশি হয়ে যায়। আর এখানে যেহেতু গাড়ির কথা বলছি, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে মিজোরামে থাকার খরচ, খাওয়ার খরচ কম। থাকার খরচ তো বেশ কম, খাওয়ার খরচও ভীষণ কম। কিন্তু যদি ট্রান্সপোর্টের কথা বলেন, তাহলে কিন্তু ট্রান্সপোর্টটা একটু কস্টলি। মানে আমাদের একটা বোলেরো নিও গাড়ি দেওয়া হয়েছিল। এখানে আপনি কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বললে ওনারা পুরো শিডিউলটা আপনার কাছে চেয়ে পাঠাবেন, সেটার উপরে একটা ফিক্সড রেট চার্ট আছে, সেটা করে যেরকম হয় সেটা আপনাকে বলে পাঠাবেন। আমাদের পুরো ট্রিপটার জন্য গাড়ির ভাড়া লেগেছিল 20,000 টাকা। এখন এই রকমভাবে যদি 2-3 জন বা মানে 2-3টে ফ্যামিলি যায়, তাহলে কিন্তু বড় গাড়ি নিলে এটা অনেকটা সহজ হবে। যাই হোক, আমরা এই টামডিল থেকে থেনজল যাওয়ার পথে যে জায়গাটায় গেছিলাম, মজার জায়গা, সেই জায়গাটার কথা বলি। সেই জায়গাটা হচ্ছে বাকওয়াং বলে একটা জায়গা। এটা একটা গ্রাম, মেন রোড থেকে একটু ভেতরে ঢুকতে হবে। এই বাকওয়াং এর জায়গাটা নিয়ে কিন্তু
প্রচুর ডকুমেন্টারি, প্রচুর কাজকর্ম, গবেষণা, অনেক কিছু হয়েছে। তার কারণ হচ্ছে এখানে জিওনা চানা বলে একজন ভদ্রলোক, যিনি 2021-এ মারা গেছেন, কিন্তু তার একটা চানা কমিউনিটির একজন মানুষ ছিলেন তিনি, এবং তিনি 39টা বিয়ে করেছিলেন। তার 94 জন ছেলে মেয়ে, নাতি নাতনি মিলে প্রায় 174-75 জন এই বাড়িটাতে থাকতেন। এবং বেগুনি রঙের বাড়ি, বাড়িটার সামনেও খুব সুন্দর একটা, মানে বাড়িটা এখনো লোকে দেখতে যান। বাড়িটা দেখলে বুঝতে পারবেন যে কি বিশাল তার রান্নাঘর, মানে দেখে মনে হচ্ছে সবসময় সেখানে একটা বিশাল নেমন্তন্ন বাড়ির আয়োজন চলছে, বিরাট গাড়িতে করে সেখানে খাবার আসছে। এই বাগতোয়াংয়ের জায়গাটা কিন্তু একবার জিওনা চানার বাড়িটা দেখে নেবেন এই টামডিল থেকে থেনজল যেতে হলে। এই বাগতোয়ান থেকে থেনজওয়াল যাওয়ার ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার। পুরো মিজোরামটা এত সুন্দর যে যে জায়গাতেই আমরা দাঁড়িয়েছি সেটাই মনে হচ্ছে স্পট। এরকম একটা ব্রিজের ওপর আমরা দাঁড়িয়েছিলাম, নিচে বয়ে চলেছিল মাড রিভার। এখানে খানিকটা সময় কাটিয়ে আমরা থেনজওয়াল ফরেস্ট রেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছিলাম। আমরা যে জায়গায় নাইট স্টে করেছিলাম সেটা হচ্ছে থেনজওয়াল ওয়েলনেস সেন্টার। পুরো ফরেস্টের মধ্যে এই থেনজওয়াল ওয়েলনেস সেন্টার। ভীষণ সুন্দর কটেজে আমরা ছিলাম, আর এখানকার খাওয়া দাওয়াও কিন্তু ভীষণ ভালো। এখানে থেনজলে কিন্তু যেটা বিখ্যাত থাকার জায়গা সেটা হচ্ছে, মানে খুব নাম করা, সেটা হচ্ছে যে থেনজলের যে গভর্নমেন্ট রিসোর্ট যেটা আছে, থেনজল ট্যুরিস্ট রিসোর্ট, সেটার ওপর বেশ কিছু ব্লগে সেটা দেখানো হয়েছে। কিন্তু আমরা এবারেটা ইচ্ছা করে ঠিক করি যে বেশ কিছু, তার কারণ গভর্নমেন্ট প্রপার্টিগুলো অনেকগুলো জায়গাতে দেখানো হয়েছে যে মিজোরামের প্রাইভেট প্রপার্টিগুলো কীরকম। তা আমাদের কিন্তু প্রাইভেট প্রপার্টির এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল, এবং ভাড়া কিন্তু বেশি নয়। পার নাইটের জন্য ডাবল অকুপেন্সি রুমের ভাড়া, এই যেটা আমরা দেখালাম, হোটেল আলফা বলুন বা থেনজল, মোটামুটি 1,500 থেকে 2,000 টাকা। এবং এই জায়গাগুলোতে এত ভালো সিস্টেম যে আমরা থেনজল ওয়েলনেস সেন্টারে ফোন করেছিলাম, এটারও কন্ট্যাক্ট ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিচ্ছি। এই জায়গাতে কিন্তু ওনারা বললেন যে আপনারা জাস্ট আসুন, কোনো অ্যাডভান্স পেমেন্টও ওনারা চাননি। যাই হোক, এখানে কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালো, সেই একই মিজো থালি, একটু অন্যরকম, কিন্তু বেসিক ব্যাপারটা মিজো থালি যেটা আমরা নিয়েছিলাম, তার সঙ্গে কিছু স্টার্টার এগুলো নিয়েছিলাম। আর এখানে কিন্তু স্পা ফেসিলিটিও আছে। বেশ রিল্যাক্স ট্যুর করতে হলে থেনজল ওয়েলনেস সেন্টারে অবশ্যই আসবে। আর এবার চলে আসি ডে 4-এ। আগের দিন রাতেই আমরা থেনজল ওয়েলনেস সেন্টারে উঠেছিলাম, সকালবেলা উঠে রেডি হয়ে নিলাম। থেনজওয়ালের একটা প্রবলেমের কথা আপনাদের বলে রাখা ভালো, যে থেনজওয়ালে কিন্তু বেশ কিছুটা সময়, মানে বেশিরভাগ সময় কারেন্ট থাকেই না। কিন্তু এখানকার যে ওয়েদার, সেই ওয়েদারে এই প্রবলেমটা খুব একটা, মানে এই গরম লাগা ব্যাপারটা থাকে না। ওয়েদারটা বেশ সুন্দর ওয়েদার। যাই হোক, জায়গাটা যা বিউটি তা অসাধারণ। আর আরেকটা কথা হচ্ছে, মিজোরামের এক একটা জায়গায় এক একটা ল্যান্ডস্কেপ এক এক রকম। চম্ফাইতে একরকম, থেনজওয়ালে একরকম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যাই হোক, প্রথমেই আমরা পৌঁছালাম থেনজল মার্কেটে। এই মার্কেটে বেশ কিছু কেনাকাটাও করলাম। আর এটা একটা চক টাইপের জায়গা, বেশ কিছু দোকানপাট আছে। আর মার্কেটিং সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলবো যে ভীষণ দাম, মানে পুরো মিজোরামে মার্কেটিং করব, সব কিছুর দাম এত বেশি যে মার্কেটিং করার জন্য মিজোরাম একদম সুইটেবল নয়। এরপর থেনজওয়াল থেকে আমরা একটা ওয়াটারফল তুইরি হিয়াওয়ে গিয়েছিলাম। এইখানে একটা কথা বলি, এই থেনজল বেস্ট যে ট্যুরটা হয়, থেনজলে অনেকগুলো সাইট সিন, তার মধ্যে দুটো ওয়াটারফলস খুব বিখ্যাত। একটা হচ্ছে তুইরি হিয়াও, আরেকটা হচ্ছে তুইরি হিয়াওটা অ্যাকচুয়ালি একই রাস্তায় দুটো ওয়াটারফল পড়ে। ফার্স্ট পরে হচ্ছে ভান্তওয়াং, ভান্তওয়াং পেরিয়ে পরে তুইরি হিয়াও। তা যেটা সবাই করেন যে তুইরি হিয়াওটা আগে দেখে আসেন, তুইরি হিয়াও দেখে ফেরার পথে ভান্তওয়াংটা দেখেন। এই তুইরি হিয়াওয়ের ডিস্টেন্সটা হচ্ছে মোটামুটি এই মার্কেট এরিয়া থেকে 6 কিলোমিটার। তুইরি হিয়াওটা সত্যি একটা অদ্ভুত সুন্দর জায়গা। মানে এইখানে যেতে হলে একটা জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়, বেশ কিছুটা ট্রেক করে যেতে হয় জলপ্রপাতটার পাশে, এবং এটাকে একদম সামনে থেকে, মানে হাতের সামনে থেকে আপনি জলপ্রপাতটাকে দেখতে পাবেন, দরকার হলে ছুতে পারবেন, এত সুন্দর। এখানে কিন্তু যাওয়ার আগে একটা টিকিট লাগে। এইখানের প্রত্যেকটা শব্দের মানেগুলো এত সুন্দর, যেমন তুইরি হিয়াও, ওয়াটার সাউন্ড স্প্ল্যাশ, মানে জল পড়ার শব্দ। এবং জল পড়ার শুধু শব্দ না, জঙ্গলের পোকামাকড়, পাখির শব্দ, সব মিলে একটা মানে দারুণ মনোরম পরিবেশ। যাই হোক, এইটা দেখে আমাদের যে জায়গাটায় যাওয়ার ছিল সেটা হচ্ছে ভান্তওয়াং। ভান্তওয়াংয়ে যে ওয়াটারফলটা আছে, এটা কিন্তু দূর থেকে দেখতে হয়।
ভানতোয়াং যাওয়ার পথে আমাদের রাস্তা বন্ধ ছিল, ভিডিওটা দেখবেন, ভীষণ মজা করে আমরা একটা স্কুটি ট্যাক্সি জোগাড় করে গেছিলাম। এবং ভানতোয়াং এ যাওয়ার পথে অপূর্ব সুন্দর, এটা দূর থেকে ওয়াটারফলসটা পড়েছে, এটা মিজোরামের সব থেকে বড় ওয়াটারফল, এবং দূর থেকে আপনি এই ভিউটা পাবেন। আর এই দুটো ওয়াটারফল দেখে আমরা আবার বাকি যে স্পটগুলো সেইগুলো হচ্ছে থেনজোয়াল থেকে আবার অন্যদিকে যেতে হবে। এই দুটো যাওয়ার ঘুরে আপনি যখন আসবেন একটা স্পট দেখে নেবেন অবশ্যই, সেটা হচ্ছে দিলপুই লেক, ভেটি দিলপুই বলা হয়। এখানে একটা ভেটেরিনারি ফার্ম রয়েছে, ডেয়ারি ফার্ম রয়েছে, এবং একটা খুব সুন্দর সাজানো পার্ক, লেক ইত্যাদি রয়েছে এই দিলপুই লেক থেকে। এরপরে আর যে থেনজোয়ালের একটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে গলফ কোর্স, তবে এটা মানে মাস্ট ভিজিট প্লেস নয়, এছাড়া একটা ডিয়ার পার্ক আছে, আমরা আর সেটাতে যাইনি। এই জায়গাগুলো দেখে আমরা থেনজোয়ালের মেন এরিয়াটা থেকে কিন্তু বেরিয়ে গেছি। থেনজোয়াল থেকে আমাদের এই দিনের টার্গেট ছিল রিয়েক যাওয়া। রিয়েক আরেকটা স্পট যেটা আমাদের আজ মানে এই দিনের ডেস্টিনেশন ছিল। এই রিয়েক যাওয়ার পথে আমরা দুটো জায়গা ঘুরে গেছিলাম। এটা কিন্তু থেনজোয়াল ফরেস্ট রেঞ্জটাকে ক্রস করে যেতে হবে। তার মধ্যে একটার নাম হচ্ছে শিয়ালশুক আর একটার নাম হচ্ছে মুইফাং। এই শিয়ালশুকে যেতে গেলে কিন্তু এন্ট্রি ফি পড়বে 80 টাকা করে পার পারসন। মেন গেট ক্রস করে আমরা গাড়ি নিয়ে এগিয়ে গিয়েছিলাম আরও ভেতরের দিকে। বৃষ্টি ভেজা সরু কাঁচা রাস্তা, আর শিয়ালশুকের টপ পয়েন্টে পৌঁছে গিয়েছিলাম। এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, বৃষ্টি পড়ছিল, ছাতা নিয়ে খুব সাবধানে আমরা টাওয়ারে গিয়ে পৌঁছালাম। চারিদিকে কুয়াশায় ছেয়ে গিয়েছিল, আর তার মাঝে মাঝে কুয়াশা যখন সরছিল ভিউ দেখতে পাচ্ছিলাম, ভীষণ সুন্দর। ওয়াচ টাওয়ারের একদম টপে উঠে গিয়েছিলাম, মাঝে মাঝে মেঘ উড়ে যাচ্ছিল, আর জায়গাটা ছিল বেশ ঠান্ডা। কুয়াশার মধ্যে দিয়ে আমরা ভ্যালি ভিউটা দেখতে পাচ্ছিলাম। শিয়ালশুক থেকে বেরিয়ে আমরা আগেই বললাম আমরা মুইফাং এর দিকে গিয়েছিলাম। এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়, পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, অপূর্ব সে দৃশ্য। মুইফাং শব্দের মানে হচ্ছে আনারসের বাসস্থান। মুইফাং থেকে আমরা চলে গিয়েছিলাম রিয়াকের দিকে। এই মুইফাং থেকে রিয়াকের ডিস্টেন্স প্রায় 73 কিলোমিটার। রিয়াক যেতে যেতে আমরা দেখলাম ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কট ক্রান্তি রেখা যে জায়গা দিয়ে গেছে সেই জায়গাটা। রাতে আমরা উঠেছিলাম রিয়েক টুরিস্ট লজে, নাইট স্টে এখানেই করেছিলাম। এই রিয়েক টুরিস্ট লজ কিন্তু একটা গভর্নমেন্ট প্রপার্টি, এটা আমরা মিজোরামের অফিসিয়াল টুরিস্ট সাইট থেকেই বুক করেছিলাম। 1500 টাকা করে ভাড়া নিয়েছিল, খুব সুন্দর। এটারও কন্ট্যাক্ট ডিটেল দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। এবার চলে আসি ফিফথ দিনের কথায়, পঞ্চম দিনের কথায়। আগের দিন রাতে আমরা ছিলাম রিয়েক টুরিস্ট লজে। সকালে উঠে আমরা রেডি হয়ে গিয়েছিলাম, আর যে টুরিস্ট লজে আমরা ছিলাম সেটা পুরো জঙ্গলের মধ্যে। যাই হোক, রিয়েক হিল টপে যাব আমরা প্ল্যান করেছিলাম আগে থেকেই। এই হিল টপে যেতে গেলে কিন্তু আলাদা করে গাড়ি নিতে হবে, মানে যে গাড়িতে করে আমরা ট্রাভেল করেছিলাম সেই গাড়ি হিল টপে যাবে না, এটাই এখানকার নিয়ম। রিসর্ট থেকে নিয়েছিলাম গাড়িটা, গাড়িতে করে একটা জায়গায় গেলাম, সেখান থেকেই শুরু হয়েছিল জঙ্গল, এই হিল টপে যাওয়ার রাস্তাটা। বলে রাখি, গাড়ি ভাড়া, যাতায়াত, ওয়েটিং চার্জ পড়েছিল টোটাল 800 টাকা। পুরো কাঁচা রাস্তা দিয়ে উঠে গিয়েছিল জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা। মিজোরামের যে স্পটগুলোর কথা বললাম সেই স্পটগুলো ছাড়াও প্রচুর স্পট রয়েছে। বেশ কিছু জায়গা আছে ট্রেক করে পৌঁছাতে হয়, আবার বেশ কিছু জায়গা আছে প্রচুর দূরে, সেগুলো আমরা কভার করতে পারিনি, প্রথমেই বলেছি। যাই হোক, আমরা চলে গিয়েছিলাম রিয়াক হিল টপে। চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, এখান থেকে সুন্দর ভ্যালি ভিউ পাওয়া যায়। আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, এত কুয়াশা যে কিছুই দেখতে পাচ্ছিলাম না। এই হিল টপের পাশ দিয়ে একটা রাস্তা ওপরের দিকে উঠে যাওয়া যায়, জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 10-15 মিনিট মতো ছোট্ট ট্রেক রুট আছে। সেই কুয়াশা ঘেরা রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে আমরা ওপরে উঠেছিলাম। একদম কাঁচা রাস্তা ছিল, ভেজা রাস্তা ছিল। একটা সমতল মতো জায়গা পেয়েছিলাম, সেটা ছিল হিলটপ পয়েন্ট। কিন্তু দুঃখের বিষয় এতই যে কুয়াশা এত ছিল যে ভিউ কিছুই দেখতে পারিনি, কিন্তু ওভারঅল যে বিউটি দেখলাম তা মুখে প্রকাশ করার না। এরপর আমরা একটা নাম না জানা কেভে গিয়েছিলাম। এই কেভটা হচ্ছে হিলটপে যাওয়ার পথেই আগেই দেখেছিলাম, কিন্তু আসার পথে কেভে নেমেছিলাম। এরপরে ফিরে এসে এই দিন কিন্তু ব্রেকফাস্টটা বেশ অন্যরকম হয়েছিল। এখানে আমরা গরম গরম লুচি পেয়েছিলাম। যাই হোক, লুচি খেতে হবে না, কিন্তু ব্রেকফাস্ট বিষয়ে একটা কথা বলি, সেটা যে মিজোতে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা ক্লাসিক্যালি কি ব্রেকফাস্ট করেন। এরা কিন্তু ঠিক ব্রেকফাস্ট আইটেম সেরকম কিছু একটা করেন না, ওরা লাঞ্চ ব্রেকফাস্ট মোটামুটি একসঙ্গে একটা করে।
রোলের ভীষণ চল আছে। এগ রোল, এগ বিফ রোল, এগ চিকেন রোল, এগ পর্ক রোল, এই ধরনের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, নুডলস পাওয়া যায়, কিন্তু সেগুলো মোটামুটি লাঞ্চ টাইমে ওরা সার্ভ করে। ব্রেকফাস্টের আলাদা করে কিছু আমরা সেরকম পাইনি। যাই হোক, সেই লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমরা প্রথমে যেটা গেছিলাম, যেটা টিপিক্যাল মিজো ভিলেজ। মিজো ভিলেজ কিন্তু এখানে একটা ভীষণ অ্যাট্রাকশন, বড় জায়গা। এখানে মিজো কালচারের অনেক কিছু জিনিস রয়েছে, এবং মিজো কালচারের এই মিজো ভিলেজ যদি দেখতে চান, সেখানে কিন্তু একটা গোটা দিন লাগবে, কিন্তু আমাদের হাতে তো সেই সময়টা ছিল না। এই মিজো ভিলেজ একজন কেয়ারটেকার ঘুরিয়ে দেখালেন, যিনি মিজো ভিলেজে ছিলেন, ভদ্রলোক, ভীষণ আলাপি ভদ্রলোক, ভীষণ ভালো লাগলো, এনজয় করলাম। যে একটা বাড়ি আছে সেখানে, যে বাড়িটার নাম হচ্ছে, মানে এমন একটা বাড়ি যেটা ব্যাচেলার্স হাউস, জালটুক বলা হয়। একটা হচ্ছে লালিং, মানে সেটা হচ্ছে রাজার বাড়ি, সেখানে বিভিন্ন রকমের পশুর মাথা, হরিণের মাথা ইত্যাদি রাখা আছে, বিভিন্ন তাদের কালচারের বিভিন্ন জিনিস, আসবাবপত্র, আগুন জ্বালানোর জিনিস, অনেক কিছু। মানে এই গ্রামেরটা এলে বুঝতে পারবেন যে মিজো কালচারটা ঠিক কি রকম। যাই হোক, এইগুলো দেখে আমাদের হাতে যেহেতু আর সময় ছিল না, খুব তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে যাই। এখান থেকে আমাদের প্রায় 55-56 কিলোমিটার অতিক্রম করে পৌঁছাতে হবে লেংপুই এয়ারপোর্টের দিকে। তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, এবং জাস্ট রিয়েক থেকে বেরিয়েই যে রাস্তাটা, ছবির মতো সুন্দর রাস্তা। আগের দিন তো রাতে এসেছিলাম, বুঝতে পারিনি। আর সামনে একটা ভীষণ নাম না জানা একটা অপূর্ব ওয়াটারফলস দেখলাম। এগিয়ে চললাম এইগুলো দেখে আইজল এয়ারপোর্টের দিকে। মিজোরাম যেহেতু পাহাড়ি জায়গা, অনেকের একটা প্রশ্ন থাকে যে মিজোরামে কি বাচ্চাদের নিয়ে বা বয়স্ক মানুষদের নিয়ে যাওয়া যাবে? উত্তর হচ্ছে যাবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, একটা রাস্তায় তো, পাহাড়ি রাস্তায় যেরকম একটা মোশন সিকনেস হতে পারে, সেটা হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু অল্টিটিউড রিলেটেড কোনো প্রবলেম এখানে হওয়ার কথা নয়। তার কারণ এই মিজোরামের যে অ্যাভারেজ হাইটটা, সেটা কিন্তু 1000 মিটারের কাছাকাছি, মানে মোটামুটি 3000 ফুটের মতো। মিজোরামের যে হাইয়েস্ট পয়েন্টটা, সেটার নাম হচ্ছে ফাংপুই পিক। এই ফাংপুই পিকের আরেকটা নাম হচ্ছে ব্লু মাউন্টেন। দারুণ সুন্দর ছবি, প্রবাবলি কিছু ট্রেক রুটের মাধ্যমে এই জায়গার ভিউটা এনজয় করতে হবে, আমরা এটাই যাইনি। এগুলো ছাড়াও কিন্তু বারবার বলছি, প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো আমরা আমাদের কমেন্ট সেকশনেও দেখেছি, যে অনেকে মিজো মানুষেরা কমেন্ট করেছেন যে এই জায়গাগুলো আমরা গেছি কিনা। না, আমরা পুরোটা যেতে পারিনি, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যে একবারে প্রথমবার যদি আপনার মিজোরাম ঘুরতে হয়, কি কি জায়গা ওভারঅল আপনি কভার করলে মোটামুটি একটা মিজোরামের স্বাদ পেতে পারেন। তা যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এবার প্ল্যান করে ফেলুন, নর্থ ইস্টের একটা প্ল্যান করুন, এবং তাতে মিজোরামটা রাখুন। এবং আমরা রেকমেন্ড করবো যে অনেকে মিজোরাম, ত্রিপুরা এগুলো একসঙ্গে করেন, কিন্তু এই প্রত্যেকটা জায়গার মধ্যে যদি আপনার হাতে অনেকটা দিন সময় থাকে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ 3-4 দিনের জন্য কিন্তু একটা স্টেট একবারে করে করলে অনেক ভালোভাবে তার ফ্লেভারটা নিতে পারে। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের এই ব্লগটা দেখে তোমরা নিজেরাও আমাদের মতো করে ট্যুর প্ল্যান করতে পারো। না, যদি কোনো প্রশ্ন থাকে আমাদের জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব গাইড করার। আজকের মতো টাটা। টাটা।